চলমান প্রকল্পগুলো বাস্তবায়ন সহ বিদ্যুৎ ও জ্বালানি খাতের উন্নয়ন অব্যাহত রাখতে অন্তর্বর্তী সরকারকে ১০০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণের তাগিদ দিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ। ধানমন্ডিতে সিপিডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান সিপিডির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম। বিআরসি যদি তার পূর্ণাঙ্গভাবে তার আগের জায়গাতে ফেরত যায় এবং তার আগের যে কমিশনের যে স্কোপ অফ ওয়ার্ক রয়েছে সেটি যদি তার থাকে, এটি দিয়েই তার পক্ষে এই সেক্টরের অনেক ধরনের ম্যাল গভর্নেন্স, ইনস্টিটিউশনাল ইনএফিসিয়েন্সি এবং স্ট্রিমলাইন করা, সিস্টেম ডেভেলপ করা, স্ট্যান্ডার্ডাইজেশন হেল্প করা, এগুলো তার পক্ষে করা সম্ভব হবে। দর্শক, এই বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন গোলাম মোয়াজ্জেম, সিপিডির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম। ডক্টর মোয়াজ্জেম, আপনাকে স্বাগত আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনার কাছে আমার জানতে চাওয়ার বিষয় হচ্ছে, সিপিডিতে আপনাদের প্রকাশিত গবেষণায় বেসরকারি বিদ্যুৎ উৎপাদনকারীদের বিষয়ে কথা বলা হয়েছে, কিন্তু অনেক সরকারি বিদ্যুৎ কেন্দ্র আছে যেগুলোর অবস্থা খুবই নাজুক, দীর্ঘদিন ধরে উৎপাদনে নেই, তবুও অর্থলগ্নি হচ্ছে। তো এই বিষয়গুলো কেন আপনাদের গবেষণায় নেই? আপনি দেখবেন যে আমরা একই সাথে বেসরকারি এবং সরকারি বিদ্যুৎ কেন্দ্র উভয় সম্পর্কে আমরা বলেছি, এবং আমরা প্রায় ৩,৫০০ মেগাওয়াটের যে সমস্ত প্রকল্পগুলো হয় উচ্চ জ্বালানি ব্যবহার করে হচ্ছে, উচ্চ মূল্যের জ্বালানি ব্যবহার করে হচ্ছে, অথবা কুইক রেন্টালে হচ্ছে, পিকিং পিরিয়ডে যেগুলো ব্যবহারের জন্য সেগুলো রয়েছে, এবং সরকারি খাতের যতগুলো অদক্ষ বিদ্যুৎ কেন্দ্র রয়েছে সেগুলোকে আমরা ২০৩০ সালের ভিতরে এগুলোকে ফেজ আউট করবার জন্য আমরা প্রস্তাব করেছি। কেননা এই সমস্ত বিদ্যুৎ কেন্দ্রগুলো থেকে একদিকে যেমন সরকারের কোনো উপকারে আসছে না, অন্যদিকে বাড়তি ব্যয় হচ্ছে, এবং সেই ব্যয় লাঘবের জন্যই উচিত হবে এই ধরনের কেন্দ্রগুলোকে, যেগুলো কিনা এখন কন্ট্রাক্টের ভিতরে রয়েছে, বেসরকারি খাতের জন্য বলেছি যেগুলোর কন্ট্রাক্ট শেষ হয়ে যাবে সেগুলো যাতে নতুন করে এগুলো আর কন্ট্রাক্ট রিনিউ না করা হয়, এবং সরকারি খাতের জন্য যেগুলো রয়েছে, যেগুলো কিনা ইনএফিশিয়েন্ট অদক্ষ, সেগুলো অনতিবিলম্বে আসলে বন্ধ করে দেওয়ার সুযোগ রয়েছে। স্যার, বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলোর বড় অঙ্কের দেশি বিদেশি ব্যাংক ঋণ রয়েছে, তো ক্যাপাসিটি চার্জ বন্ধ হয়ে গেলে এই ঋণ তারা কিভাবে পরিশোধ করবেন? দেখুন, আমরা যেটি বলছি যে নো ইলেকট্রিসিটি নো পে, এটি যখন বলা হচ্ছে এই ক্যাপাসিটি পেমেন্ট না দিয়ে নো ইলেকট্রিসিটি নো পেতে যাবেন, তখন বিদ্যুৎ কেন্দ্রগুলো তার সামগ্রিকভাবে তাদের যে ব্যয়, সেই ব্যয়ের সাপেক্ষে তারা তাদের প্রাইসগুলো অফার করবেন। বহির্বিশ্বেও আমরা দেখেছি এই ধরনের প্রচুর বিদ্যুৎ কেন্দ্র থাকে যেখানে তারা উদ্বৃত্ত বিদ্যুৎ নিয়ে থাকে, কিন্তু সরকার তার চাহিদা মতো যখন বিদ্যুৎ চায় তখন সেখানে অনলাইনে সেই বিডিং গুলো অটোমেটিক হয়, এবং সেখানে যে সবচেয়ে লোয়েস্ট বিড দেন তিনি আসলে সেই বিদ্যুৎটি তখন সরকারকে সরবরাহ করেন। এভাবেই কেন্দ্রগুলো চলে, এবং আমাদের দেশে বেসরকারি খাতে যে বিদ্যুৎ কেন্দ্রগুলো রয়েছে এর অধিকাংশ গুলোই আসলে হচ্ছে কয়েকবারই তাদের কন্ট্রাক্ট রিনিউ হয়েছে, এবং তার মাধ্যমে আমরা যেটুকু অনুধাবন করি যে এগুলোর যে যেটা হচ্ছে রিপেমেন্ট পিরিয়ড, সেটা অলরেডি তারা তাদের টাকাগুলো অধিকাংশ ক্ষেত্রে উত্তোলিত হয়েছে, এবং এগুলোকে যখন নতুন করে রিনিউ করা হচ্ছে তখন আসলে তাদের জন্য সেটা উদ্বৃত্ত আয়ের একটা সুযোগ তৈরি করছে। সবকিছু মিলে আমাদের কাছে মনে হয় যে এই ধরনের কেন্দ্রগুলো যেগুলো রয়েছে সেগুলো দ্রুত গ্র্যাজুয়ালি এগুলোকে আসলে ফেজ আউট। স্যার, আরেকটু জানতে চাচ্ছি যে বর্তমানে জ্বালানি সংকট বিদ্যুৎ উৎপাদনের একটা বড় চ্যালেঞ্জ, আমরা সবাই জানি। তো দীর্ঘমেয়াদে সেটি সমাধান সম্ভব হলেও স্বল্প মেয়াদে সংকট মোকাবেলায় আপনাদের পরামর্শ কি থাকছে? দেখুন, দুর্ভাগ্যবশত এই যে দীর্ঘমেয়াদ যে কথাটি বলা হচ্ছে এটাই আসলে স্বল্প মেয়াদ থেকে পরিণত হয়েছে দীর্ঘমেয়াদে। ২০১৭ সালে যদি বাংলাদেশে গ্যাস সেক্টরের যে 3D সিসমিক সার্ভে করার যে অনুমোদন দেওয়া হয়েছিল সেটি যদি হতো তাহলে কিন্তু আজকে আর এটাকে দীর্ঘমেয়াদী মনে হতো না। আজকে আমাদের অফশোরের যে গ্যাস ব্লক গুলো ছিল সেখান থেকে আমাদের যেমন গ্যাস প্রাপ্তির সুযোগ ছিল, অনশোর থেকেও আমরা এতদিনে আরো উদ্বৃত্ত গ্যাস পেতে পারতাম। দুর্ভাগ্যজনকভাবে এলএনজি লবিগুলোর চাপের কারণে আমাদের এই গ্যাস ক্ষেত্রগুলোর সার্ভেগুলো সে সময় শুরু হয়নি, এমনকি এখনো শুরু করা যায়নি। সুতরাং এই যে দীর্ঘমেয়াদে যেটিকে অজুহাত দেখানো হচ্ছে, এটি করে করে আসলে এলএনজি লবিগুলোকে সুযোগ করে দেওয়া হচ্ছে। আমরা মনে করি যে এখন যে জায়গায় দাঁড়িয়ে আছে তাতে স্বল্প মেয়াদে কয়েকটি এলএনজি যেগুলো প্রকিউরমেন্টের প্ল্যান রয়েছে সেটি হয়তো অব্যাহত রাখা যায়, যদিও তাদের প্রাইস নেগোসিয়েশন গুলো দেখা দরকার রয়েছে। তবে একই সাথে আমরা মনে করি দ্রুততর সময়ে যে সমস্ত গ্যাস ব্লকের জন্য ইন্টারন্যাশনাল বিডিং
ওপেন করা হয়েছে সেগুলো যাতে দ্রুততর সময়ে সমাধান করা হয়। আর একটা বিষয় ছোট করে থেকেও গ্যাস পাবো। জি, আর একটা বিষয় ছোট করে জানতে চাইবো যে আপনারাই বলছেন নবায়নযোগ্য বিদ্যুৎ বাড়ানোর কথা, আবার নবায়নযোগ্য বিদ্যুৎ বলতে আমরা বুঝি সোলারের জন্য বিপুল পরিমাণ জমি প্রয়োজন। যেহেতু বাংলাদেশে জমির দাম বেশি, তাই এর জন্য খরচও বেশি পড়বে। তাই নবায়নযোগ্য বিদ্যুৎ বাড়ানোর জন্য জমির বিষয়ে আপনাদের কি প্রস্তাবনা, আর সরকার তার নিজস্ব জমিতে কেন নবায়নযোগ্য পাওয়ার প্ল্যান্ট তৈরি করছে না? ভালো প্রশ্ন করেছেন। প্রথমেই যেটি বলা দরকার সেটি হচ্ছে যে অনেক বেশি জায়গা নিয়ে যেগুলোকে আমরা ইউটিলিটি স্কেল বিদ্যুৎ কেন্দ্র বলি, সোলার বিদ্যুৎ কেন্দ্র বলি, সেগুলো অনেক বড় আকারের বিদ্যুৎ কেন্দ্র এবং তার জন্য জমির প্রয়োজন হয়। যদিও আগের থেকে এখন অনেক কম জমিতে, আগে যেমন এটাকে 3 একর বলা হতো প্রতি মেগাওয়াটের জন্য, এখন এটা 2 একরে নেমে এসছে। অনেক ক্ষেত্রেই বাড়তি জমি যারা নিয়ে সোলার প্ল্যান্ট গুলো করছেন, সেখানে তাদের জমি বাড়তি নেবার জন্য অন্য কোনো উৎসাহ থাকতে পারে। কিন্তু যেটা আমার কাছে গুরুত্বপূর্ণ বলার বিষয় সেটা হলো যে নবায়নযোগ্য জ্বালানি শুধুমাত্র বড় জমির উপরে হয় না। এই নবায়নযোগ্য জ্বালানি বিশেষ করে সোলার, এটা যে কোনো ধরনের অবকাঠামোর উপরেও হতে পারে। সম্ভবত নাগরিকের যে আপনাদের যে বিল্ডিংটি রয়েছে এটার উপরেও আসলে রুফটপ সোলার রয়েছে। এভাবে যদি সারা দেশে যে সমস্ত রুফটপ স্কোপ গুলো রয়েছে এগুলোকে যদি সক্রিয় করা যায়, তাহলে কিন্তু শুধুমাত্র বড় জমি না, ছোট ছোট বিভিন্ন জায়গাতে এই ধরনের বিদ্যুৎ উৎপাদনের সুযোগ রয়েছে। সরকারের যেমন প্ল্যান রয়েছে স্কুলগুলোর ছাদের উপরে করা, যেমন ভারতে যেমন বাধ্যতামূলকভাবে দিল্লিতে রয়েছে যাদের 500 স্কয়ার মিটারের বেশি ছাদ রয়েছে, সেখানে অবশ্যই সোলারের বিষয়ে যেতে হবে, নেট মিটারিং সিস্টেমে যেতে হবে। এই জিনিসগুলো করার কিন্তু সুযোগ রয়েছে। সুতরাং এটিকে ভাবার কোনো দরকার নেই যে জমি না হলে সোলার করা যাবে না। বরঞ্চ যেটা দরকার, বিকেন্দ্রায়িত উপায়ে সারা দেশেই আসলে মিনি গ্রিড, মাইক্রো গ্রিড, এমনকি রুফটপকে ব্যবহার করেও আমরা আসলে নবায়নযোগ্য জ্বালানি বিপুল পরিমাণে উৎপাদন করতে পারি এবং সেই সম্ভাবনা আমাদের রয়েছে। ধন্যবাদ ডক্টর গোলাম মোয়াজ্জেম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য।